This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। ভারতের জঙ্গি কার্যকলাপ ছড়ানোর লক্ষ্য ছিল সাজিবুল ইসলামের। গোয়েন্দা রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলার হাতে। সোশ্যাল মিডিয়ায় তরুণদের মগজ ধোলাই করত এই সাজিবুল। মগজ ধোলাই করে তরুণ যুবকদের জঙ্গি কার্যকলাপে নিয়ে আসার লক্ষ্য ছিল সাজিবুলের। চাঞ্চল্যকর রিপোর্ট এসটিএফের। কেবল সাদরাডি নয়, আল কায়দা সহ একাধিক সংগঠনের বাংলাদেশি সদস্যদের আশ্রয় দিয়েছিল এই সাজিবুল এবং মুস্তাকিম। এদের সম্বন্ধে এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী কৌশিকের কাছ থেকে। কৌশিক, এই সাজিবুল এবং মুস্তাকিম বেশ নানা রকম ভাবে জাল পাতার ছক কষেছিল। কোন কোন ক্ষেত্রে কিভাবে তাদের নেটওয়ার্কিং সম্বন্ধে জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এসটিএফ এর যে অভিযোগপত্র সেখানে কিন্তু উল্লেখ রয়েছে একটা কথা, সেটা হচ্ছে দাওয়াতে ইস্ক, এবং দাওয়াতে ইস্কের মধ্য দিয়ে তারা বিভিন্ন কার্যকলাপ বিস্তৃত করেছিল এবং এই দাওয়াতে ইস্কের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় মগজ ধোলাই সহ একাধিক কাজকর্ম করেছিল এবং তাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল এখানে জাল আরো বিস্তার করা, অর্থাৎ স্লিপার সেলসের যে কাজ সেটা আরো সদস্য সংখ্যা বৃদ্ধি করা এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি যারা তাদেরকে এই ভারতে ঢুকে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় নথিপত্র তৈরি করে এবং তাদেরকে আশ্রয় দিয়ে কোথায় কি করা হবে সেই পরিকল্পনার কাজ করছিল। এবং সব থেকে লক্ষ্যের বিষয় যে এখানে যেভাবে তিনি যে আব্বাস, অন্যদিকে তৃতীয় আসাম এসটিএফের হাতে আব্বাস আলী, তার যে মাদ্রাসা ছিল সেখানেও কিন্তু এই যোগাযোগ ছিল সাজিবুল ইসলামের। এখানেও ছাত্র ভর্তি এবং তার মধ্য দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহের মতো ঘটনা এবং এই যে উপহার দেওয়ার মধ্য দিয়েও কিন্তু তিনি এই জায়গাটিকে আরো সুদৃঢ়ভাবে তৈরি করেছিলেন, যেখানে মানুষের মধ্যে আরো তাদের মগজ ধোলাই করা সম্ভব হয়। তারা উপহার ধৌকন পেলে যে মানুষের মধ্যে খুশি আছে সেই সব দেওয়ার মধ্য দিয়ে কিন্তু তিনি এই জালটা আরো সুবিস্তার করতে চেয়েছিলেন এবং এর সঙ্গে আরো অনেকে আছে বলে মনে হচ্ছে এসটিএফ। কারণ শুধুমাত্র যে সজিবুল না, সজিবুল যে স্লিপার সেলস তৈরি করার চেষ্টা করছিল, আরো সুবিস্তৃত করার চেষ্টা করছিল, সেখানে যেমন রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই রকমই রয়েছে ওই আব্বাস আলীর মাদ্রাসার সাথে যুক্ত এবং সেখানে সব থেকে চাঞ্চল্যকর বিষয় 18 থেকে 24 বছরের যেসব তরুণ বা যুবক রয়েছে তাদেরকে টার্গেট করা হতো এই জালে ঢোকানোর জন্য। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। আচ্ছা বলুন তো, কাছের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া কতটা বুদ্ধিমানের কাজ? পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি দেখে একথা বলছি। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, পাক আফগান সীমান্তে তালিবানিদের সঙ্গে সংঘাত চরমে উঠেছে, হামলা পাল্টা হামলায় রক্তাক্ত হচ্ছে পাকিস্তানের মাটি। এমন কঠিন পরিস্থিতিতেও ভারতের বিরুদ্ধে কলকাঠি নাড়তে দুবারও ভাবছে না পাকিস্তান। কেন বলছি? তার কারণ মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে ধৃতদের জেরা করে এমনই আশঙ্কা করছেন তদন্তকারীরা, এমনই কিছু তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। আবার মুর্শিদাবাদ, আবার জঙ্গি সন্দেহে গ্রেফতার। নওদা থেকে পুলিশের জালে ধৃত জঙ্গি সাদরাডির ভাই সহ দুজন। এসটিএফ এর হাতে গ্রেফতার সাদরাডির ভাই সাজিবুল ইসলাম। সাজিবুলকে জেরা করে তারই বন্ধু মুস্তাকিমকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 113 নম্বর ধারায় গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের জেরায় উঠে আসছে জঙ্গিদের টাকা সাপ্লাই দিত সাব শেখের পিসির ছেলে সাজিবুল। ধৃত সাজিবুল জঙ্গি কার্যকলাপে আর্থিক লেনদেনে যুক্ত। গোয়েন্দা সূত্রে খবর, সাজিবুল ইসলাম দুবাইয়ে শ্রমিক হিসেবে কাজ করত। সাজিবুলের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। পাকিস্তান থেকে কিছু ব্যক্তি তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। পাকিস্তান থেকে ফান্ড দুবাই হয়ে ভারতের অ্যাকাউন্টে আসার ক্ষেত্রে সাজিবুলকে সাহায্য করত বন্ধু মুস্তাকিম। আয় বহির্ভূত সেই টাকা কেন তার অ্যাকাউন্টে এসেছে সে বিষয়ে স্পষ্ট উত্তর দিতে পারেনি সাজিবুল। সেই টাকা আবার ভারতে পাঠিয়েছে সাজিবুল। এরা দুজনেই নওদার কেদারতলা বাসিন্দা ধৃত জঙ্গি মিনারুল শেখের সঙ্গে যোগাযোগ রাখত এবং সেখানে হোয়াটসঅ্যাপে বেশ কিছু নথি মিলেছে তাদের কাছ থেকে এবং সেই নথির ভিত্তিতে বেঙ্গল এসটিএফ এর একটি টিম আসে এবং ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেপ্তার করে। স্বাভাবিকভাবে এইসব অভিযোগ মানতে নারাজ সাজিবুলের আত্মীয়রা। না কি কারণে ধরে নিয়ে গেছে পুলিশ আপনার স্বামী? সেটা বলে জানিও না। সে কোনো মোবাইলে কোনো হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলতে পারে? ওটা একদমই না, ওটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ কারোর সঙ্গে ছিল না। শব্দ আপনার মামা শ্বশুরের ছেলে, ওকে আসতো আপনাদের বাড়িতে? আসতো না, ওর বাড়ি কেদারতলায় মাঝে মধ্যে হয়তো আসতো, দেখা সাক্ষাৎ করতো, পিসির বাড়ি এটা চলে যেত এরকম। এসে শুয়ে আছে, এসে গেছে গেট লাগালো, এসার পর বলছে দাম যে কে বলছে থানার লোক তার মানে দাম কি হলো বলছে সাজুগুল খেয়ে দিয়ে ধরলাম। ভৌগোলিক কারণে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়ে তুলেছে জঙ্গিরা।
কাঁটাতার না থাকা সুযোগে অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। আর্থিক অনটনের সুযোগে টাকা দিয়ে স্থানীয়দের ব্যবহার করছে জঙ্গিরা। একই সঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় খারিজি মাদ্রাসাগুলোকে ব্যবহার করে মগজ ধোলাই করছে জঙ্গিরা। এরপর এক জঙ্গি গ্রেপ্তারের ঘটনার পর থেকে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, সেরকম উদ্বেগ বাড়ছে রাজ্যে। কৌশিক ঘোষ ও সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে গাইঘাটা থেকে জাল পাসপোর্ট জালিয়াতির অন্যতম চক্রী মনোজ গুপ্তা, আর যেই মহিলা মনোজকে আশ্রয় দিয়েছিলেন তাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। মারাত্মক অভিযোগ উঠছে এই মহিলার বিরুদ্ধে। কি অভিযোগ? অভিযোগ তার বাড়িতে বাংলাদেশিদের যাতায়াত ছিল। শুধু তাই নয়, মিডিয়ার সামনে নামও ভাড়িয়েছেন তিনি। তার এক নাম তিনি বলেছেন আরেক। মনোজের গ্রেফতারির পর থেকে তিনি এই মুহূর্তে এলাকায় নেই, তার বাড়িতে তালা ঝুলছে। দেখুন। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। তাকে কি নামে জানাচ্ছিলেন আপনি? আমাকে বলতেন যে আমাকে সীমাই ডাকবে, কিন্তু আমি সীমা বলেই ডাকেছি, তাছাড়া আর কিছু। সীমা বলেই ডাকতেন আপনারা? হ্যাঁ। আমার গ্রামের বাসিন্দা, তার নাম হচ্ছে পূর্ণিমা সাধুকা। এখন শ্বশুরবাড়ির টাইটেল হয়েছে চৌধুরী, পূর্ণিমা চৌধুরী। শুনলেন তো, মহিলা নিজের নাম বলছেন সুমনা মল্লিক। স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছেন তিনি পূর্ণিমা চৌধুরী সাধুকা। আবার প্রতিবেশী ভাড়াটিয়া বলছেন তার নাম সীমা। জাল পাসপোর্ট চক্রে এবার এই রহস্যময়ী মহিলার যোগ। ধৃত মনোজ গুপ্তাকে আশ্রয় দিয়েছিলেন গাইঘাটার এই মহিলা। গত শনিবার গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া থেকে পাসপোর্ট কাণ্ডে মূল চক্রী মনোজ গুপ্তাকে এই মহিলার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ গোয়েন্দা দপ্তর। যদিও মহিলার দাবি ছিল তিনি মনোজকে চেনেনই না। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি, স্যার আমি কিছু বলছি। এবার এই মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। মহিলার কাছে যাতায়াত ছিল বাংলাদেশিদের, দাবি অঞ্চল তৃণমূল সভাপতির। মহিলার কাজকর্ম নিয়ে সন্দিহান গ্রামের পঞ্চায়েত প্রধানও। বিভিন্ন টাইপের লোকজনের বাড়িতে আসতো, কে বাংলাদেশি কে পাকিস্তানি সেখন তো দেখা সম্ভব না। তার লোক যা বলছে বাংলাদেশের লোকও আসতো ওনার বাড়িতে। এখানে ওর একটা ঠেক ছিল, কোথায় যায় সেটা আমরা জানি না। এটা একটা আশ্রয় কেন্দ্র, এখান থেকেও বেরিয়ে যেত কোথাও। আতঙ্কগ্রস্ত বাড়ির মতো আর কি, বাইরে দিকে বন্ধ থাকতো, ভিতরে লোকজন থাকতো, সেই রকম ভাবেই এলাকার লোকজন জানাতো। কিন্তু ভিতরে ভিতরে উনি যে এইরকম বাইরের মানুষকে আশ্রয় দিয়ে মানে অন্য কাজ করে, সেটা আমাদের জানা ছিল না। এই মহিলা আগে ডুমা গ্রাম পঞ্চায়েতের ছেকাটিতে থাকতেন। সেখান থেকে জমি বিক্রি করে তিনি চলে গিয়েছেন। ছেকাটিতে থাকাকালীন তার বাড়িতে বাইরের লোকজনের আসা যাওয়া ছিল। এখন চাঁদপাড়া ঢাকুরিয়ার ভাড়া বাড়িতে থাকেন, সেই ঘর আবার তালাবন্দি। ওনার আশেপাশের লোক যারা আছে তারা আমাকে জানিয়েছিল। তারপরে উনি একটা যে মহিলা সমিতি থেকে টাকা পয়সা তোলে লেনদেন করে, সেখান থেকে আমাকে জানিয়েছিল উনি টাকা পয়সা ঠিকঠাকভাবে দিচ্ছিল না। সেক্ষেত্রে এটা জানি উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে। রবিবার থেকে আমরা এখনো পর্যন্ত রবিবার থেকে ব্যাপারটা? হ্যাঁ, ওইভাবে এখনো পর্যন্ত জিনিসপত্র আছে না এই ঘরে? হ্যাঁ, সে তো আছে বলে মনে হয়। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, পূর্ণিমাকে ভাড়া দেওয়ার তথ্য বাড়ির মালিক পঞ্চায়েত অফিসে দেয়নি। এজন্য বাড়ির মালিককে নোটিশ দেওয়া হবে। তবে কি এবার তদন্তকারীদের স্ক্যানারে আসবেন পূর্ণিমা? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।